আসসালামু আলাইকুম। আজকে আমরা পদার্থের অবস্থা নির্ণয়ে আন্তঃআণবিক বল এবং আন্তঃআণবিক বলের যে একটা ভূমিকা রয়েছে সেই সম্পর্কে বর্ণনা করার চেষ্টা করব। তাহলে ভূমিকা বলতে আমরা কি বুঝাই? ভূমিকা বলতে মূলত গুরুত্ব বা অবদানকে বুঝিয়ে থাকি। তাহলে এখানে আমাদের পদার্থের আন্তঃআণবিক বল এবং আন্তঃআণবিক বলটা কিভাবে অবস্থা নির্ণয় করছে বা এটার কতটুকু গুরুত্ব অবদান রয়েছে সেই সম্পর্কে আমাদের জানতে হবে। রসায়নে যখন বলে যে এগুলোর ভূমিকা কি, এইটা মানে বোঝাচ্ছে যে এই বলগুলো যেরকম আন্তঃআণবিক বল বা আন্তঃআণবিক বল এগুলো পদার্থের বিভিন্ন অবস্থাকে যেরকম কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থাকে কতটুকু নিয়ন্ত্রণ বা পরিবর্তন করে সেইটা আমাদের দেখাইতে চাচ্ছে। তাহলে দেখো যে আমাদের আন্তঃআণবিক যে বলটা রয়েছে, আন্তঃআণবিক বল এবং আন্তঃআণবিক বল আমরা বুঝলাম যে এটা পদার্থের অবস্থা নির্ণয়ের ভূমিকা রাখে। যেরকম ভৌত অবস্থা বা বিভিন্ন পদার্থের বাহ্যিক রূপ বা আকৃতি পরিবর্তন করে এই আন্তঃআণবিক বল বা আন্তঃআণবিক বল। এই আন্তঃআণবিক বল পদার্থের ভিতরে গঠন এবং বন্ধনের ধরন নির্ণয় করে। পদার্থটার গঠন কীরকম হবে বা পদার্থটার বন্ধন কি বন্ধনের মাধ্যমে যুক্ত আছে সেইটাই এই বলটা আমাদের নির্ধারিত করে। উভয় বল মিলে আন্তঃআণবিক বল এবং আন্তঃআণবিক বল মিলে পদার্থের স্থায়িত্ব, ধর্ম এবং অবস্থা নির্ণয়ে সহায়ক ভূমিকা পালন করে। এই যে আমাদের আন্তঃআণবিক বল এবং আন্তঃআণবিক বল যেটা রয়েছে সেটা পদার্থের স্থায়িত্ব নির্ণয়, ধর্ম এবং অবস্থা নির্ণয় করে। স্থায়িত্ব বলতে কি বোঝায় বলতো? স্থায়িত্ব হচ্ছে একটি পদার্থ বাহ্যিকভাবে কি রূপ নিয়ে আছে তাকে পদার্থের অবস্থা আমরা বুঝিয়ে থাকি। এবং স্থায়িত্ব, ধর্ম বা রাসায়নিক স্থায়িত্ব বলতে আমরা কোনো পদার্থের সেই ক্ষমতাটাকে বোঝাই যার মাধ্যমে সে তার বর্তমান গঠনটাকে বজায় রাখে এবং সহজে অন্য কোনো পদার্থের সাথে বিক্রিয়া করে নিজের অস্তিত্বটা পরিবর্তন করতে চায় না, তাকে আমরা এই স্থায়িত্ব বলি। তাহলে স্থায়িত্ব, ধর্ম এবং অবস্থা নির্ণয়ের ক্ষেত্রে আন্তঃআণবিক বলের ভূমিকা রয়েছে। এখন আসি যে এই যে এক্সাক্ট যে আন্তঃআণবিক বল বা আন্তঃআণবিক বল এগুলো এক্সাক্ট কি পরিবর্তন করে দেখো তো। অণুর স্থিতিশীলতা নির্ণয় করে, অণুর গঠনটা নির্ণয়ের ভূমিকা রাখে এবং অণুর তাপমাত্রা সহ্য করার কতটুকু ক্ষমতা রয়েছে সেই সম্পর্কে নির্ণয় করে। তাহলে যদি আমরা বলি যে অণুর স্থিতিশীলতা নির্ণয়, এই যে অণুর স্থিতিশীলতা বলতে আমরা বুঝিয়ে থাকি যে কতটা স্থিতিশীল অবস্থা প্রাপ্ত হচ্ছে বা অণুটি কতটা শক্তিশালী হলে অণুটি স্থায়িত্ব হবে। যে এরকম আমাদের লবণের ক্ষেত্রে সোডিয়াম এবং ক্লোরিন, এই যে আমাদের সোডিয়াম NaCl, এই সোডিয়াম আর ক্লোরিন খুব শক্তভাবে একে অন্যের সাথে লেগে থাকে। এখানে আমরা সাধারণ তাপে লবণ ভাঙে না। এইটাই আমাদের আন্তঃআণবিক বলের ভূমিকা রয়েছে। যদি আন্তঃআণবিক বল শক্তিশালী হয় তবে অণুটি ভাঙা কঠিন হয়। আমরা আন্তঃআণবিক বল যদি একটা অন্যটার সাথে দৃঢ়ভাবে বা শক্তিশালী বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকে তাহলে আমাদের এই অণুটা ভাঙা কঠিন হয়, ফলে কঠিন অবস্থায় থাকবে। যখন আমাদের অণুটার অবস্থা ভাঙা কঠিন হচ্ছে বা অণুটা ভাঙা কঠিন হবে, যেরকম লবণের ক্ষেত্রে NaCl, এই অণুটা যখন ভাঙা কঠিন হচ্ছে তখন এটা কঠিন অবস্থা বিরাজ করবে। যেরকম আমাদের সোডিয়াম ক্লোরাইড, এটা একটা আয়নিক বন্ধনের মাধ্যমে গঠিত হয়, এই জন্য এটা একে অন্যের সাথে খুব দৃঢ়ভাবে লেগে থাকে। এই জন্য এইটার যে অবস্থাটা সেটা হচ্ছে কঠিন অবস্থা প্রাপ্ত। এর ক্ষেত্রে আমাদের আন্তঃআণবিক বলের ভূমিকা রয়েছে। তারপরে যেটা রয়েছে অণুর গঠন। অণুর গঠন বলতে বোঝায় যে এই যে একটা বল রয়েছে আন্তঃআণবিক বল, এই বলটা যত পরিমাণে মজবুত হবে অণুটি ততটা শক্তিশালী হবে। যেরকম হীরার ভিতরে যখন পরমাণুগুলোর বন্ধন এতটাই শক্ত যে হীরা পৃথিবীর অন্যতম কঠিন পদার্থ, অর্থাৎ অণুর ভিতরে এই শক্তি ঠিক করে দেয় জিনিসটা কতটা শক্ত হবে। তাহলে অণুর গঠন, শক্তিশালী বন্ধন থাকলে অণুর গঠন দৃঢ় হয়। এই যে আন্তঃআণবিক বল, এটা যদি খুব শক্তিশালী হয় এক্ষেত্রে যে বন্ধনটা হবে সেটা অনেক বেশি দৃঢ় হবে। এখন আসি তাপমাত্রা সহ্য ক্ষমতা।
অণুগুলো গলতে বা বাষ্পে পরিণত হতে বেশি তাপমাত্রা লাগে, যে এরকম গ্রাফাইট এবং হীরকের ক্ষেত্রে। আমাদের যখন আন্তঃআণবিক বলগুলো বিরাজ করে কোনো কিছুর ক্ষেত্রে, এক্ষেত্রে আমাদের অণুগুলো গলতে বা বাষ্পে পরিণত হতে, মানে যে অণুগুলো নিয়ে আমরা কথা বলছি, আন্তঃআণবিক বল যেগুলো রয়েছে যাদের ভিতরে রয়েছে, সেই অণুগুলো সহজে গলে না বা সহজে বাষ্পে পরিণত হতে চায় না। এই জন্য আমাদের বেশি তাপমাত্রার প্রয়োজন হয়, যে এরকম উদাহরণ হিসেবে আমরা দিতে পারি গ্রাফাইট এবং হীরক। এটাই হচ্ছে আমাদের আন্তঃআণবিক বলের ভূমিকা পদার্থের অবস্থা নির্ণয়ে। মূলত আমাদের কঠিন পদার্থ হবে বা আমাদের তরল পদার্থে পরিণত হবে, না আমাদের গ্যাসীয় পদার্থে পরিণত হবে, এক্ষেত্রে আমরা দেখব যে অণুর স্থিতিশীলতা নির্ণয়, অণুর গঠন নির্ণয় এবং তাপমাত্রা সহ্য ক্ষমতার উপর ভিত্তি করে আমাদের অণুটা কতটা কঠিন অবস্থা প্রাপ্ত হচ্ছে বা কতটা তরল অবস্থা প্রাপ্ত হচ্ছে বা কতটা আমাদের গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হচ্ছে, সেটা আমাদের আন্তঃআণবিক বলটা ঠিক করে দেয়। এখন আসি আন্তঃআণবিক বলের ক্ষেত্রে ভূমিকা। আন্তঃআণবিক বলের যে ভূমিকাটা রয়েছে সেটা মূলত গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে, এবং পদার্থ কঠিন, তরল বা গ্যাসীয় যে অবস্থা রয়েছে সেটা নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে গলনাঙ্ক বলতে আমরা কি বুঝি বলতো? গলনাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায়, সেটা যে তাপমাত্রায় হোক না কেন, এক একটা পদার্থ এক একটা তাপমাত্রায় গলতে শুরু করে দেয়। তাহলে যে তাপমাত্রায় কঠিন পদার্থ গলতে শুরু করে এবং তরলে পরিণত হয়, সেটাই হচ্ছে তরলের গলনাঙ্ক বা ওই পদার্থটার গলনাঙ্ক। এখন স্ফুটনাঙ্ক বলতে কি বোঝায়? স্ফুটনাঙ্ক হচ্ছে সেই তাপমাত্রা যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ তার অভ্যন্তর থেকে বুদবুদ সহ পড়তে শুরু করবে এবং দ্রুত বাষ্পে পরিণত হবে। তাহলে গলনাঙ্ক কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে, এবং স্ফুটনাঙ্ক হচ্ছে তরল থেকে যখন আমাদের ফুটতে শুরু করবে এবং বাষ্পে পরিণত হবে সেই অবস্থা। তাহলে এই যে আন্তঃআণবিক বলের ক্ষেত্রে আমাদের যেটা রয়েছে, মানে আমাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কর ক্ষেত্রে, বল যত বেশি গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক যত বেশি হবে কঠিন অবস্থায় তত বেশি থাকতে চায়। তাহলে আন্তঃআণবিক বল বলতে আমাদের ভিতরের বলটা বোঝাচ্ছে, তাই না? তাহলে এক্ষেত্রে যে আকর্ষণ বলটা যত বেশি হচ্ছে, গলনাঙ্ক তার তত বেশি। মানে আমাদের আন্তঃআণবিক বল যে পদার্থটার মধ্যে যত বেশি পরিমাণে থাকবে, সে পদার্থটার গলনাঙ্ক তত বেশি হবে। কারণ অণুগুলো, মানে যে অণুগুলো নিয়ে কথা বলবো, যে এরকম পানির অণু বা অন্যান্য উদাহরণ হিসেবে আমরা অনেক কিছুই দিতে পারি। তাহলে পানির অণুর ক্ষেত্রে H2O, এই যে পানির অণুর যেটা রয়েছে, এরা একে অপরকে খুব শক্তভাবে ধরে রাখে। তাহলে এদের আলাদা করতে গেলে বা গলাতে গেলে বা বাষ্পে পরিণত করতে গেলে অনেক বেশি তাপ বা এনার্জি দিতে হবে। যখন আমরা হাইড্রোজেন বন্ধনের কথাই বলে থাকি, হাইড্রোজেন বন্ধন বা পানির অণুগুলোর মধ্যে একটা বিশেষ আন্তঃআণবিক শক্তি থাকে বলেই পানি সাধারণ তাপমাত্রায় তরলে থাকে, এবং এর স্ফুটনাঙ্ক যখন 100°C বা অনেক বেশি হয়, তখন পানিটা বাষ্পে পরিণত হয়। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম বলতো? যে আমাদের আন্তঃআণবিক বল যার যত বেশি, গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক তত বেশি হবে এবং কঠিন অবস্থায় তত বেশি থাকতে চায়। যে এরকম আমাদের পানিতে হাইড্রোজেনের কারণে উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট। এখন আসি পদার্থ কঠিন, তরল বা গ্যাসীয় অবস্থা নির্ণয়ের ক্ষেত্রে। শক্তিশালী আন্তঃআণবিক বল পদার্থ কঠিন, মাঝারি। আন্তঃআণবিক বল পদার্থটি তরল, দুর্বল, এবং আন্তঃআণবিক বল পদার্থটি গ্যাসীয়। যখন আমরা পদার্থটার বেশি শক্তিশালী বল থাকবে, মানে আমাদের যে পদার্থটা নিব বা যে পদার্থটা আমরা নিয়ে কাজ করব, সেই পদার্থটার মধ্যে যখন আমাদের আন্তঃআণবিক বলটা অনেক বেশি পরিমাণে থাকবে, সেক্ষেত্রে পদার্থটা কঠিন পদার্থ হবে। এবং যখন আমাদের মাঝারি পরিমাণে আন্তঃআণবিক বল থাকবে বা আমাদের এই যে পদার্থটার একটু আন্তঃআণবিক বল কমে যাবে, সেই ক্ষেত্রে পদার্থটা তরল অবস্থা প্রাপ্ত হবে। এবং যখন পদার্থটার আন্তঃআণবিক বল অনেক বেশি পরিমাণে কমে যাবে, তখন পদার্থটা গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হবে। এটাই হচ্ছে পদার্থের আন্তঃআণবিক বলের ভূমিকা।